সংখ্যাটা এখানে দেখা যায় না কেন? সংখ্যাটা তো সাধারণত দেখা যাওয়ার কথা। এখানে 13 দেখিয়ে রাখছে। 13 নাকি তোমরা? ম্যাম 68 68। আচ্ছা, গতদিন আমরা পিরামিডাল ট্র্যাক শুরু করেছিলাম, কিন্তু আমরা পড়া কমপ্লিট করতে পারিনি। আমরা পিরামিডাল ট্র্যাক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেহেতু আমরা সেন্সরি ট্র্যাকটা পড়ে ফেলেছি, আমাদের মোটর ট্র্যাকটা পড়তে হবে, না হলে আমরা হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড বুঝতে পারবো না। তো আমরা বলেছিলাম যে ডিসেন্ডিং যে ট্র্যাক্ট আছে, এই ট্র্যাকটা ডিসেন্ডিং ট্র্যাককে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে পিরামিডাল ট্র্যাক আর একটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। এই পিরামিডাল ট্র্যাক কি, যে সেরেব্রাল কর্টেক্স থেকে হচ্ছে যেটা শুরু হচ্ছে, এবং এটা শুরু হয় মেইনলি 3টা এরিয়া থেকে। আর এছাড়া মেইন যে ট্র্যাকটা, যেটা ডিসেন্ডিং ট্র্যাক, মোটর ট্র্যাক, সেটাকে আমরা বলি পিরামিডাল ট্র্যাক। আর বাকি যে ছোট ছোট ট্র্যাকটা আছে, অন্যান্য ডিসেন্ডিং ট্র্যাক, এগুলোকে আমরা বলি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। অর্থাৎ পিরামিডাল বাইরে যে আদার্স যে ট্র্যাক গুলো আছে, যেটা আমাদের বিভিন্ন ফাইন মুভমেন্টস অফ দ্য হেড নেক রিজিয়নের বিভিন্ন মুভমেন্টস এর সাথে জড়িত, থোরাসিক রিজিয়নের মুভমেন্টস এর সাথে জড়িত, সেগুলোকে আমরা বলি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। তো পিরামিডাল ট্র্যাক্ট আমরা বলেছিলাম যে পিরামিডাল ট্র্যাক শুরু হচ্ছে, যেহেতু এটা মোটর এরিয়া, শুরু হচ্ছে সেরেব্রাল কর্টেক্স থেকে। এবং এই পিরামিডাল ট্র্যাক্টের যে ফাইবার গুলো আছে, সেই ফাইবার গুলো সাধারণত শুরু হয় 3টা এরিয়া থেকে আসে। 60% ফাইবার সেটা আসে হচ্ছে পিরামিডাল, জায়ান্ট পিরামিডাল সেল, যেটা একটা নাম হচ্ছে বেস সেল। এটা থাকে হচ্ছে মোটর কর্টেক্স এরিয়া নাম্বার 4 এ। সেই এরিয়া নাম্বার 4 থেকে আসতেছে হচ্ছে জায়ান্ট পিরামিডাল সেলস, সেখান থেকে হয় 60%। 20% আসে প্রি মোটর এরিয়া, যেটা হচ্ছে এরিয়া নাম্বার 6। আমরা জানি ব্রডম্যান এরিয়া আছে আমাদের পুরো সেরেব্রাল কর্টেক্স কে ব্রডম্যান এরিয়া বিভিন্ন নাম্বারিং এ ভাগ করা হয়েছে, সেই নাম্বারিং এ অনুযায়ী কিন্তু আমরা কথা বলছি। সো 60% আসতেছে হচ্ছে পিরামিডাল সেল, যেটা হচ্ছে বেস সেল অফ দ্য মোটর কর্টেক্স, যেটা হচ্ছে এরিয়া নাম্বার 4। 20% ফাইবার আসতেছে হচ্ছে প্রি মোটর এরিয়া, যেটা এরিয়া নাম্বার 6। আর সোমাটোসেন্সরি এরিয়া, যেটা 312, 20% হচ্ছে আসে ফাইবার সেখান থেকে। সো টোটাল 100%। এই যে সব ফাইবার গুলো এক হয়, এরা তখন এটা পাস করে করোনা রেডিয়াটা দিয়ে। হ্যাঁ, আমরা একটু যদি এটা নিয়ে শুধু থাকি তাহলে একটু তোমাদের দেখতে সুবিধা হবে। সেটা হচ্ছে করোনা রেডিয়াটা দিয়ে যাবে, এটা সব ব্রেইনের ভিতর দিয়ে পাস হচ্ছে। হ্যাঁ, তো করোনা রেডিয়াটা, দেন এটা ইন্টারনাল ক্যাপসুলে যাবে। ইন্টারনাল ক্যাপসুলে তোমরা হচ্ছে, যেহেতু অ্যানাটমি তোমাদের পড়া, ব্রেন নিশ্চয় পড়িয়েছে সেখানে, সেজন্য আমরা অ্যানাটমি নিয়ে কথা বলবো না, আমাদের অত সময়ও নেই। মনে রাখবা ইন্টারনাল ক্যাপসুল যদি ভালো মনে থাকে, ভালো না থাকলে শুধু ইন্টারনাল ক্যাপসুল মনে রাখলেই হবে। জেনু এবং অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য হচ্ছে পোস্টেরিয়র লিম্ব অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল, সেখান দিয়ে পাস করে এটা। এরপরে এটা চলে যায় মিড ব্রেইনে, যেটা মিড ব্রেইনের মিডল 2/3, যেটা ক্রাস সেরিব্রি, সেখান দিয়ে এটা পাস হয়। হওয়ার পরে চলে যায় মেইন জায়গা, যেটার নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পিরামিড এরিয়া। এই পিরামিড এরিয়াতে গিয়ে এটা হচ্ছে অপোজিট সাইডে যায়, অর্থাৎ ডিকাসিটেট হয়। আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, এই হচ্ছে আমার মোটর কর্টেক্স এর বিভিন্ন এরিয়া থেকে আসছে, আসার পরে আলটিমেটলি যেটা আমরা বললাম করোনার এরিয়াটা, ইন্টারনাল ক্যাপসুল, দেন মিড ব্রেইনের পর হচ্ছে পন্স, মেডুলা হচ্ছে পন্স এরিয়াতে আসবে। এখানে আমরা ছবিটা সুন্দর করে দেওয়া আছে। তাহলে মিড ব্রেইন থেকে আমরা হচ্ছে চলে আসতেছে তা হচ্ছে মেডুলা, এবং মেডুলাতে এরিয়া আমরা জানি যে পিরামিডের মতো উঁচু একটা জায়গা আছে, এই জায়গাটাকে আমরা নাম হচ্ছে পিরামিড। এবং পিরামিডে যখন ফাইবার গুলো আসে তখন সে হচ্ছে ক্রস করে অপোজিট সাইডে যায়। সব ফাইবার যায় না, 75% ফাইবার হচ্ছে ক্রস করে অপোজিট সাইডে চলে যায়, এবং অপোজিট সাইডে গিয়ে এটা ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ ল্যাটারাল কলাম, হোয়াইট কলাম যেটা ল্যাটারাল কলাম, সেই কলাম দিয়ে ক্রস হয়ে তারপরে নেমে আসে। এটাকে আমরা বলতেছি ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। আমরা যেমন অ্যাসেন্ডিং ট্র্যাক্টে পড়েছিলাম ল্যাটারাল স্পাইনোকর্টিকাল, আর এখানে যেহেতু কর্টেক্স থেকে স্পাইন পর্যন্ত, সেজন্য নাম হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হচ্ছে
75% ফাইবার এটা হচ্ছে ক্রস করে আসে। তাহলে এখানে যদি আমরা ভাগটা দেখি, 75% of the fiber crossed and formed the lateral corticospinal tract. এই ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট তখন ল্যাটারাল হচ্ছে যেটা কলাম অফ দ্য স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে হচ্ছে যাবে, ল্যাটারাল কলাম অফ দ্য স্পাইনাল কর্ড দিয়ে যাবে এবং এন্ড হবে কোথায়? anterior horn cell of the spinal cord। অর্থাৎ আমরা যদি এই ছবিটাতে আবার দেখি, এটা হচ্ছে এই যে আমার সেরেব্রাল কর্টেক্সের প্রিমোটর এরিয়া নাম্বার 4 আছে, তারপর হচ্ছে সোমাটোসেন্সরি এরিয়া যেটা 312, সবখান থেকে ফাইবার, তিনটা জায়গা আমরা দেখাচ্ছি, ফাইবার গুলো এসে পিরামিডাল ট্র্যাক্ট তৈরি হলো। তৈরি হওয়ার পরে এটা হচ্ছে বিভিন্ন পার্ট দিয়ে যাচ্ছে, যাওয়ার পর মিড ব্রেন ক্রস হয়ে হচ্ছে চলে আসবে মেডুলাতে। মেডুলাতে যখন আসতেছে তখন মেডুলাতে 75% ফাইবার অপোজিট সাইডে চলে যাচ্ছে এবং অপোজিট সাইড দিয়ে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে ডিসেন্ড, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে ডিসেন্ড হয়ে যাচ্ছে। ডিসেন্ড হওয়ার পর কোন পর্যন্ত যাবে? হচ্ছে এটা হচ্ছে anterior horn cell পর্যন্ত আসবে। এটা মাথায় রাখবো, anterior horn cell পর্যন্ত যাবে, anterior horn cell দিয়ে হচ্ছে কিন্তু পিরামিডাল ট্র্যাক্ট শেষ হয়ে যাবে। সেই জন্য পিরামিডাল ট্র্যাক্টকে কিন্তু আমরা বলি আপার মোটর নিউরন, কারণ কর্টেক্স থেকে anterior horn cell of the spinal cord পর্যন্ত কিন্তু গিয়ে শেষ হয়ে যায়। ঠিক আছে, anterior horn cell পর্যন্ত এসে শেষ হয়ে যায়, সেই জন্য পিরামিডাল ট্র্যাক্টটাকে কিন্তু আমরা বলছি আপার মোটর নিউরন। খেয়াল রাখতে হবে, আপার মোটর নিউরন। তাহলে পিরামিডাল ট্র্যাক্ট এন্ড আপ টু anterior horn cell পর্যন্ত এটাকে আমরা বলি আপার মোটর নিউরন। দেখাই দিচ্ছি যে আপার মোটর নিউরন। তাহলে এখান থেকে হচ্ছে সেকেন্ডারি ট্র্যাক্ট, লোয়ার মোটর নিউরন তৈরি হয়ে পেরিফেরি আমার যে ফাংশনাল এরিয়া সে পর্যন্ত যাবে, বাট সেটা পরে। তাহলে আমরা যেটা বলছিলাম যে পিরামিডাল ট্র্যাক্টের, তাহলে এটা হচ্ছে ল্যাটারাল ফাইবার, আর 25% ফাইবার কি হবে? 75% ফাইবার আমরা বলেছিলাম হচ্ছে ক্রস করে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হয়ে নিচের দিকে নামে। 20% ফাইবার যেটা সেটা ক্রস করবে না এবং ক্রস না হয়ে ডাইরেক্টলি অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে নেমে আসে অ্যান্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড দিয়ে, অ্যান্টেরিয়র পার্ট দিয়ে নেমে আসবে। ঠিক আছে, এটা ল্যাটারালি যাবে না, অ্যান্টেরিয়র কলাম দিয়ে সামনে দিয়ে। ছবিটা যদি আমরা একটু দেখি তাহলে দেখো 75% ফাইবার ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে নেমে আসতেছে, 20% ফাইবার এই অ্যান্টেরিয়র কলাম হিসেবে হচ্ছে আনক্রসড অবস্থা ডাইরেক্টলি অ্যান্টেরিয়র কলাম দিয়ে নিচে দিকে। ঠিক আছে, তাহলে 20% ফাইবার রিমেইন আনক্রসড এন্ড ফর্ম দ্য ডাইরেক্ট অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এবং পাস করবে কি দিয়ে? অ্যান্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড দিয়ে পাস করবে, এন্ড হবে এইটাতে মধ্যে হচ্ছে 75% ফাইবার যেটা ক্রস করে তারপরে হচ্ছে নিচে নামছিল, বা 20% ফাইবার কিন্তু নেমে আসে তারপরে ক্রস করবে, যে লেভেলে থাকবে সেই লেভেলে সে ক্রস করবে, তারপরে অ্যান্টেরিয়র horn cell যাবে। তাহলে এই লেভেলে এসে দেখো, খেয়াল করে শিখতে ক্রস করে অপোজিট সাইডে যাচ্ছে। তাহলে ক্রস ফাইবারটা মেডুলাতে, পিরামিডাল এরিয়া অফ দ্য মেডুলা অবলাঙ্গাতে ক্রস করছে, আনক্রস ফাইবার গুলো কিন্তু স্পাইনাল কর্ড লেভেলে এসে তারপর ক্রস করছে, কিন্তু ক্রস কিন্তু হচ্ছে only 5% ফাইবার তারা ক্রস করবে না, কিন্তু ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে নামবে। ঠিক আছে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে নেমে অ্যান্টেরিয়র horn cell স্পাইনাল কর্ডে যাবে। তাহলে আমরা বললাম যদি পাথওয়ে অফ দা পিরামিডাল ট্র্যাক্ট, এটা কিন্তু করা নাই, আমি এটা এই এতক্ষণ বসে গতদিন পর্যন্ত পড়াতে গিয়ে মনে হচ্ছিল তোমরা বুঝতে পারছো না, এতক্ষণ বসে কিন্তু আমি এই ট্র্যাক্টটাকে বানালাম। সো যেটা আমরা বলছিলাম পাথওয়ে অফ দা পিরামিডাল ট্র্যাক্ট এর মধ্যে আমরা বলেছি পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে অরিজিন হয় তিনটা এরিয়া থেকে। একটা হচ্ছে পিরামিডাল জায়ান্ট সেল অফ দ্য জায়ান্ট পিরামিডাল সেল, যেটা মোটর কর্টেক্স এরিয়া 4 এর থেকে তৈরি হয়, যেখান থেকে আমি পাই 60% ফাইবার। 25% ফাইবার পাবো প্রি মোটর এরিয়া, যেটা এরিয়া নাম্বার 6 থেকে, আর বাকিটা যেটা সোমাটোসেন্সরি এরিয়া, যেটা 312 এরিয়া নাম্বার 312, সেখান থেকে আসবে বাকি 20% ফাইবার। সো মোট 100% ফাইবার। এই ফাইবার গুলো আমার ব্রেইনের কর্নার এরিয়াটা, দেন ইন্টারনাল ক্যাপসুল, দেন মিড ব্রেইন দিয়ে আলটিমেটলি আসবে মেডুলা অবলাঙ্গা, যেখানে আছে পিরামিড। এই পিরামিডাল এরিয়াতে এসে আমার ফাইবার গুলো হচ্ছে 75% ফাইবার ক্রস করবে, ক্রস করে হচ্ছে ল্যাটারাল স্পাইনোকর্টিক্যাল ট্র্যাক্ট হিসেবে নামবে এবং ল্যাটারাল কলামের স্পাইনাল কর্ডের ল্যাটারাল কলাম হিসেবে নিচের দিকে নেমে আসবে এবং অ্যান্টেরিয়র horn cell অফ দ্য স্পাইনাল কর্ড অথবা সেখানে গিয়ে কিন্তু শেষ হবে।
20% ফাইবার আনক্রসড অবস্থায় তারা অ্যান্টেরিয়র কলাম হিসেবে নিচের সামনে নেমে আসবে, অর্থাৎ স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র পার্ট দিয়ে অ্যান্টেরিয়র কলাম হিসেবে নিচের দিকে নেমে আসবে এবং এর হবে কি এইখানে এই লেভেলে এসে সেই লেভেলে এসে ক্রস করে অপোজিট সাইডে গিয়ে অপোজিট সাইডের অ্যান্টেরিয়র হর্ন সেলের সাথে হচ্ছে গিয়ে শেষ হবে। ঠিক আছে, আর 5% ফাইবার তারা রিমেইন আনচেঞ্জ থাকবে, তারা ক্রস করবে না এবং তারা ল্যাটারাল যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট আছে সেই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে নামবে, নেমে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যেভাবে হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেলে শেষ হচ্ছে সেখানে এসে শেষ হবে। ঠিক আছে, এই দিস ইজ দ্য পাথওয়ে অফ দ্য পিরামিডাল ট্র্যাক্ট। একটু সুন্দর করে ছবিটা যদি একটু খেয়াল করো, এই ছবিটা আঁকতে পারলে হলো, তাহলে এই হলো আমাদের ফাইবার 60%, 20% করে আসলে এসে ব্রেইনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো মিড ব্রেইন, দেন হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা পিরামিড থেকে 75% অপোজিট যে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে নামতেছে, নেমে যে লেভেলে যাবে সেখানে অ্যান্টেরিয়র হর্ন সেল হচ্ছে শেষ হবে। যে 20% ফাইবার হচ্ছে আনক্রসড অবস্থায় অ্যান্টেরিয়র কলাম হিসেবে নামবে এবং যে লেভেলে তার শেষ হবে সেই লেভেলে গিয়ে সে হচ্ছে অপোজিট সাইডে যাবে, অপোজিট সাইডে গিয়ে তারপরে হচ্ছে সে অ্যান্টেরিয়র হর্ন সেলে শেষ হবে। আর 5% ফাইবার, এখানে বোঝা যাচ্ছে না, 5% ফাইবার আনক্রসড অবস্থায় ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে নেমে যাবে, সেম সাইডে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে দিয়ে হচ্ছে নেমে যাবে, গিয়ে ওই ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের সাথে, অর্থাৎ এই পাশ হলে এই পাশের একটা ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে নামবে এবং ওখানকার অ্যান্টেরিয়র হর্ন সেলে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু যদি, তাহলে এই হলো আমাদের ছবি আরেকটা যেটা আমরা বলেছিলাম, আমরা বললাম যে তাহলে এই ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ছোট্ট করে আমি একটু ছক বানাইছি তোমাদের জন্য ইজি হবে। এই ছকটা একটু দেখো, তাহলে আমরা বললাম অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্টের দুইটা পার্ট, যেটা বললাম অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল। অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল পার্টে কি অ্যান্টেরিয়র হোয়াইট কলাম অবস্থিত, স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হোয়াইট কলামে অবস্থিত। কোথা থেকে অরিজিন নিচ্ছে আমরা সবগুলো একই জায়গায়, মোটর এবং সোমাটোসেন্সরি এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স থেকে হবে। কোর্স কি, এটা আমরা জানি আনক্রসড ফাইবার। হ্যাঁ, আনক্রসড ফাইবারস ফাংশন কিন্তু সবগুলো পিরামিডাল ট্র্যাক্টেরই ফাংশন এক। এটা শুধু যে এটার এক নম্বরে তা না, এটা হচ্ছে টোটাল ওভারঅল পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন। এখানে ওখানে দুটো মিলে এই দাগটা থাকবে না, বাট আমি এটা উঠাতে পারিনি, সেই জন্য এটা এখানে লেখা হয়ে গেছে। সো ফাংশন আমরা পড়বো। আর সেকেন্ডটা হচ্ছে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, যেটা ল্যাটারাল হোয়াইট কলাম হিসেবে হচ্ছে থাকে স্পাইনাল কর্ডে। মোটর একই রকম, মোটর এবং সোমাটোসেন্সরি এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স থেকে এটা অরিজিন হয়। এটা হচ্ছে ক্রসড ফাইবার এবং এটা ফাংশন হচ্ছে সেম। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পিরামিডাল ট্র্যাক্ট, আমরা একটু কি চিন্তা করি। ফাংশন অফ দ্য পিরামিডাল ট্র্যাক্ট, এটাও কিন্তু আমি এখন বসে বানালাম, আর এক এক বইয়ে এক এক রকম করা আছে। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ পিরামিডাল ট্র্যাক্ট? Pyramidal tract mainly the motor impulse convey করবে the spinal cord. It conveys the motor impulse to the spinal cord for controlling the fine voluntary movements of the opposite side of the body. Mostly আমরা যেহেতু 75% ফাইবার ক্রস হয় এবং পরেরটাও হচ্ছে ক্রস হয়ে অপোজিট সাইডে আছে, সো মোস্টলি আমাদের যে অপোজিট সাইডের যে ভলান্টারি মুভমেন্ট গুলো আছে, স্কিলফুল মুভমেন্ট যেটা আমরা বলি, যেমন ডান্সিং টাইপ, স্কিলফুল মুভমেন্ট, যে কোনো একটা স্কিলফুল ওয়ার্ক করার জন্য যে ভলান্টারি ফাংশন গুলো লাগবে সেটার জন্য আমার পিরামিডাল ট্র্যাক্ট। So it conveys the motor impulses to the spinal cord for controlling the fine voluntary movements of the opposite side of the body, especially skillful and dancing type of movements. Then it gives precision, accuracy and fitness of the movement. একটা অ্যাকুরেসি দেয় যে আমি যে মুভমেন্ট কতটুকু কি করব, এটার একটা অ্যাকুরেসি সে দিচ্ছে। সেই অ্যাকুরেসি হচ্ছে আর ফিটনেস সেটা দিচ্ছে হচ্ছে মুভমেন্টে। দেন এটা সুপারফিশিয়াল যে রিফ্লেক্স আছে আমার, সেটার পাথওয়ে কিন্তু হচ্ছে তৈরি করছে। সুপারফিশিয়াল রিফ্লেক্সের পাথওয়ে কি কি, যেমন অ্যাবডোমিনাল রিফ্লেক্স, ক্রিমিস্টোরিক রিফ্লেক্স। আমরা রিফ্লেক্স পড়ার সময় বলেছিলাম সুপারফিশিয়াল রিফ্লেক্স কিছু আছে, ডিপ রিফ্লেক্স, এবং সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাবডোমিনাল রিফ্লেক্স। অ্যাবডোমিনাল মাসলগুলোকে আমরা যদি এরকম হচ্ছে স্টিমুলেটেড করি তাহলে একটা ক্র্যাম্প হবে, হচ্ছে এটা আমি দেখাবো তোমাদের প্র্যাকটিক্যাল করার সময়। সো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল রিফ্লেক্স, খুব মজার জিনিস। তো অ্যাবডোমিনাল রিফ্লেক্স যে সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো আছে সেটা কিন্তু কনসেন্ট্রেট করতেছে হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট। আর সবচেয়ে বড় আমরা যেটা বললাম যে পিরামিডাল ট্র্যাক্টটাই হচ্ছে আমাদের আপার মোটর নিউরন, সো ইট ফর্মস দ্য আপার মোটর নিউরন। একটু আমি একটা কল রিসিভ করব। হ্যাঁ,
Let me see, কি সে এ মাঝখানে আবার সিরামাইলো করছে, মাঝখানে আবার কি চলতেছে? আরে মাত্রই তো শুরু করলাম, কেন? তাহলে what will be the effect of lesion of pyramidal tract? Pyramidal tract যদি lesion হয় তাহলে কি হবে বলো তো, তোমরা যতটুকু চিন্তা করো, এই ফাংশন থেকে বা এই ফাংশন থেকে পিরামিডাল ট্র্যাক্টে যদি লিশন হয় কি মনে হয় কি হবে? ভলেন্টারি মুভমেন্টস গুলো তখন হবে না ঠিকঠাক মতো। তাহলে লিশন অফ দ্য পিরামিডাল ট্র্যাক্ট। একটা হচ্ছে ইনভলেন্টারি যে মোটর মুভমেন্ট গুলো আমাদের আছে সে এইখানে চেঞ্জ হবে, যেমন মার্ক ডিস্টারবেন্স হবে কিসে? আর্ম এন্ড লেগ, ঠিক আছে? আমাদের যে আর্ম এবং লেগের যে মুভমেন্ট, ভলেন্টারি মুভমেন্ট, সেটা কিন্তু হচ্ছে ডিস্টার্ব হবে, আমরা সেরকম করে মুভমেন্ট করতে পারবো না। এছাড়া কি ডিসক্রিট মুভমেন্ট অফ দ্য ফিঙ্গার, আমাদের ফিঙ্গার হচ্ছে ফিঙ্গারসে ওয়াকিং এর সময় আমরা যে গ্রিপ করি, যেমন স্ক্র্যাচিং এর সময় আমার যে ফিঙ্গার গুলোকে মুভমেন্ট করি, এগুলো পারফর্ম করতে পারবো না। অর্থাৎ ক্লেনচিং করা, হ্যাঁ, ফিঙ্গার ক্লেনচিং করা, ওয়ার্কিং এর সময় গ্রাসপিং করা, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো না যদি পিরামিডাল ট্র্যাক্ট। মাসল টোন, অবশ্যই মাসল টোন ইনক্রিজড হবে ডিউ টু রিলিজ ফিনোমেনা। আমরা রিলিজ ফিনোমেনা কি সেটা এখন পড়বো। মাসল টোন পিরামিডাল ট্র্যাক্টে বেড়ে যাবে, কারণ আপার, যেহেতু পিরামিডাল ট্র্যাক্টটা আপার মোটর নিউরন, তাহলে আপার মোটর নিউরনের লেশন হবে, এবং আপার মোটর নিউরন লেশন হলে হচ্ছে মাসল টোন বেড়ে যায়, অর্থাৎ শক্ত হয়ে যাবে মাসল। সো ইনক্রিজড মাসল টোন ডিউ টু রিলিজ ফিনোমেনা। রিফ্লেক্স কি? আমাদের যে রিফ্লেক্স আছে, ডিপ রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হবে। গতদিন আমি ক্লাসে নিজার করিয়েছিলাম, নিজার দেখিয়েছিলাম তোমাদেরকে, হচ্ছে তোমরা তো অনেকেই অফলাইন ক্লাসে ছিল না, নিজার দেখিয়েছিলাম। সেই নিজারকে হচ্ছে যে আমরা যে ট্যাপিং করি নিজার্কের মধ্যে, তখন একটা হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য কোয়াড্রিসেপস মাসল হয় এবং ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য নি হয়। কিন্তু যদি তার আপার মোটর নিউরন হয় তাহলে রিলিজ ফিনোমেননের কারণে তার যে হচ্ছে যে রিফ্লেক্স গুলো সেটা এক্সাজারেটেড হয়ে যায়, বেড়ে যায়। তখন আমি অল্প হচ্ছে টোন জাস্ট মারলেও অনেক বেশি রেসপন্স পাবো, অর্থাৎ রিফ্লেক্সটা অনেক বেশি জার্কি হবে, খুব দ্রুত অনেক স্পিডে হচ্ছে রিফ্লেক্সটা পাবো। এটাকে আমরা বলছি ডিপ রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড মানে বেড়ে যাওয়া, বৃদ্ধি হবে। সো ডিপ রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হবে, কিন্তু সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো অ্যাবসেন্ট থাকবে। যেমন আমরা বললাম অ্যাবডোমিনাল রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স আমরা যে মাসল গুলোকে যতই আমি স্টিমুলেশন দিই না কেন সেরকম রিফ্লেক্স পাবো না। সো সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো অ্যাবসেন্ট হবে, ডিপ রিফ্লেক্স গুলো বেড়ে যাবে, অর্থাৎ এক্সাজারেটেড হবে। আর এটা কি বেবিস্কিন সাইন বলে একটা জিনিস আছে, বেবিস্কিন সাইনটা পজিটিভ হবে। বেবিস্কিন সাইন কি? আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের এই জিনিসগুলো একটু দেখাবো। হ্যাঁ, আমি একটু তোমাদের, আমি জানি না আমাকে কতটুকু দেখতে পাচ্ছ। এ হচ্ছে মনে করো পা, পায়ের হলো পাতা। পায়ের পাতায় কোনো একটা চাবি অথবা কোনো স্টিমুলেটর হচ্ছে জিনিস নিয়ে যদি আমি স্ট্রোক করি, আমরা সাধারণত এরকম করে একটা স্ট্রোক করি, নর্মালি যেটা হবে এই স্ট্রোকের ফলে ফ্লেকশন হবে, অর্থাৎ আঙুলগুলো এরকম কুকড়ে যাবে। তোমরা তোমাদের নিজের একটা করে দেখো, পায়ের তলায় যখন আমরা এরকম কোনো একটা চাবি দিয়ে এরকম ঘষা মারবো, সাথে সাথে আমার পা এরকম হয়ে যাবে। নর্মাল, হ্যাঁ নর্মাল এটা। বাট যদি কারো পিরামিডাল ট্র্যাক্টে লেশন থাকে, অর্থাৎ আপার মোটর নিউরন লেশন থাকে, সেই ক্ষেত্রে কয়টা জিনিস হবে। সেটা হচ্ছে যখনই আমি স্ট্রোক করব তখন এই যে বুড়ো আঙ্গুলটা এক্সটেন্ডেড হয়ে যাবে, এরকম এক্সটেন্ড করবে, এবং এই বাকি আঙ্গুলগুলো এরকম ফ্যানিং হয়ে যাবে নাচের মুদ্রার মতো। বুড়ো আঙ্গুলটা পায়ের, কিন্তু আমি যেটা পাতে দেখাতে পারছি না, হাত দিয়ে দেখাচ্ছি, এরকম এক্সটেন্ডেড হয়ে যাবে। বুড়ো আঙ্গুল যেটা পায়ের যে টো আছে, গ্রেট টো, সেটা এক্সটেন্ডেড হবে, এবং ফ্যানিং বলে ছড়িয়ে পড়া, বাকি আঙ্গুলগুলো এরকম করে ছড়িয়ে যাবে। এইটাকে বলা হয় বেবিস্কিন সাইন পজিটিভ, অর্থাৎ নর্মালি যেটা হতো এটা নেগেটিভ।
ফ্লেকশন হলো, আমি কুকড়ে গেলাম আঙ্গুলগুলো, দ্যাট ইজ নেগেটিভ। বাট যদি এটা এক্সটেনশন হয় এবং ফ্যানিং অন দ্য আদার হচ্ছে ফিঙ্গার্স গুলো হয়, তখন এটাকে আমরা বলি বেবিস্কিন সাইন পজিটিভ। এটা আপার মোটর নিউরন লেশনের হচ্ছে একটা চিহ্ন, বেবিস্কিন সাইন পজিটিভ। ঠিক আছে, তাহলে বেবিস্কিন সাইন পজিটিভ নামটা কোথা থেকে আসছে? বেবিস্কিন সাইন নামটা আসছে বেবি থেকে। বাচ্চাদের সাধারণত এটা এরকম পজিটিভ থাকে, বাচ্চাদের স্ট্রোক করে দেখো, বাচ্চাদের এরকম হবে। কিন্তু যত বড় হবে সেরিব্রাল কর্টেক্সের এই যে হচ্ছে তার ডেভেলপ হয়ে যাবে, তখন হচ্ছে আর বেবিস্কিন সাইনের এই যে পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে ডেভেলপ করে যাবে, তখন হচ্ছে তার কিন্তু এইটা থাকবে না, তখন বেবিস্কিন সাইনটা নেগেটিভ থাকবে। যেহেতু বাচ্চাদের থাকে সেই জন্য এটাকে বলা বেবিস্কিন সাইন। বেবিস্কিন সাইনটা আমরা আপার মোটর নিউরন পিরামিড কন্ডিশন হলে পজিটিভ পাবো। আর কি নি এন্ড অ্যাঙ্কেল ক্লোনাস পাবো। এটা একটা মজার জিনিস। অ্যাঙ্কেল ক্লোনাস কিভাবে পাবো? আমরা অনেক সময় হয় কি এরকম একটা যদি চাপ দিই, আবার যে এই মাসেল এইগুলো আছে সেটা দেখা যায়, ধরো মনে করো একটা পায়ে এরকম করে মাংসে চাপ দিলাম এবং তার সামনে একটা হাত রেখে দিলাম, তখন দেখা যায় কি তার হচ্ছে এক্সাজারেটেড রিফ্লেক্সের কারণে তার এই পায়ের হাতের উপরে এই পায়ের পাতাটা এরকম বার স্ট্রোক করতেই থাকবে। এটাকে হচ্ছে ক্লোনাস বলি আমরা। খুব মজাদার একটা এক্সপেরিমেন্ট, নিউরোলজিক্যাল টেস্ট আমরা করি। এরকম করে 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 তোমার হাতে রাখা, তুমি কিছু করছো না, একবার শুধু একটা চাপ দিয়ে ছেড়ে দিলে সে কন্টিনিউয়াস তোমার হাতের মধ্যে এরকম করে হচ্ছে চাপ দিচ্ছে, তার মানে তার আপার মোটর নিউরন লেশন আছে, তার মানে তার পিরামিডাল ট্র্যাক্টে লেশন আছে। তো অ্যাঙ্কেল আমরা বলেছিলাম এক্সাইটেড হবে, ক্লোনাস প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, অল দিস আর রিফ্লেক্সেস, এগুলি সবই এক্সাইটেড রিফ্লেক্সের ফলাফল। অলরাইট, সো পিরামিডাল ট্র্যাক্টে আমরা কি বললাম? যে আমাদের মুভমেন্ট যেটা চিনবো, আমাদের যে হ্যান্ড এন্ড ফিট এর মুভমেন্ট, সেগুলো হচ্ছে ডিস্টার্ব হবে, আমাদের হাঁটা চলায় সমস্যা হবে। ফিঙ্গার যে হচ্ছে আমার ডিসক্রিট মুভমেন্ট যেটা আমরা বলি, আমরা ফিঙ্গারের মুভমেন্ট, আমাদের পায়ের যে আঙ্গুলগুলোর মুভমেন্ট, সেগুলো ডিস্টার্ব হওয়ার ফলে আমি কি গ্রাসপিং করতে পারবো না, স্ক্র্যাচিং করে যেটা স্নেচিং করা সেগুলো করতে পারবো না, ফিঙ্গারের মুভমেন্ট গুলোই হবে। তার সাথে কি মাসল টোন ইনক্রিজ হয়ে যাবে, তাহলে শক্ত হয়ে যাবে হাত পা গুলো শক্ত, মনে হচ্ছে নড়াতে পারছি না, এরকম মাসল টোন বেড়ে যায় due to release phenomenon। আর রিফ্লেক্স গুলো কি হবে? রিফ্লেক্স গুলো এক্সাইটেড হবে, ডিপ রিফ্লেক্স এক্সাইটেড, মাথা রাখতে হবে। ডিপ রিফ্লেক্স এক্সাইটেড হবে, সুপারফিশিয়াল রিফ্লেক্স অ্যাবসেন্ট অর লস্ট হবে, বেবিস্কিন সাইন পজিটিভ থাকবে এবং ক্লোনাস প্রেজেন্ট থাকবে। এলো চারটা। ঠিক আছে, এখন তাহলে এইটার সাথে আমরা একটু পড়ে ফেলি হোয়াট ইজ রিলিজ ফেনোমেনন। তোমরা যেহেতু বললে যে কিভাবে আমরা যেহেতু একটু বলছি, তাহলে একটু রিলিজ ফেনোমেননটা আগে পড়ে, তারপরে আমি তোমাদের এক্সট্রা পিরামিডালটা একটা পড়ি। রিলিজ ফেনোমেনা বলছে নরমালি যেটা হয়, লোয়ার মোটর ট্র্যাককে আপার মোটর ট্র্যাক সবসময় একটা ইনহিবিটরি ইম্পালস দেয়। ঠিক আছে, ইনহিবিটরি ইম্পালস দিয়ে নরমাল রাখার চেষ্টা করে, যেটা আমরা বলি যে ছোট ভাইদের বড় ভাইরা যেরকম, বড় ভাই বা বোন থাকলে মাথায় হাত বুলিয়ে এটা করিস না, এরকম করো না, এরকম ভাবে চলো না, একটু আমরা বুঝিয়ে শুনিয়ে রাখি। কিন্তু যদি বড় ভাই বা বোন না থাকে, তাহলে কি হয়, বাসায় আমি রাজা, আমি তখন সবকিছু বলে সে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। এই যে কোনো কারণে যদি আপার মোটর নিউরন কাটা যায়, অর্থাৎ পিরামিডাল ট্র্যাক্টটা কাটা যায়, তখন এই যে আপার মোটর নিউরনের যে ইনহিবিটরি ইফেক্ট লোয়ার মোটর নিউরনের উপর, সেটা লস হয়ে যায়। আর লস হওয়ার ফলে তখন লোয়ার মোটর নিউরন এক্সেস হচ্ছে ডিসচার্জ করে, নিউরোলজিক্যাল ডিসচার্জ বেশি হয়। এই নিউরোলজিক্যাল এক্সেস ডিসচার্জের জন্য যেটা ইনহিবিট করে রাখছিল আপার মোটর নিউরন, সেটা থাকে না, ফলে এক্সেস ডিসচার্জের ফলে মাসলের টোন বেড়ে যায়। এটাকে আমরা বলছি রিলিজ ফেনোমেনন। অর্থাৎ আপার মোটর থেকে লোয়ার মোটর রিলিজ হয়ে গেল, তার যে খবরদারি, সেই খবরদারি থেকে লোয়ার মোটর আপার মোটরের খবরদারি থেকে রিলিজ হয়ে যাবে অথবা এসকেপ করে গেল, এটাই হচ্ছে রিলিজ ফেনোমেনা। সো যদি আমরা পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই যে মাসল টোন ইনক্রিজড হওয়া, এই ইনক্রিজটা কি জন্য হলো, অবশ্যই বলতে হবে ডিউ টু রিলিজ ফেনোমেনা। রিলিজ ফেনোমেনা বললেই কিন্তু জিজ্ঞেস করবো হোয়াট ইজ রিলিজ ফেনোমেনা। ঠিক আছে, এনি কোয়েশ্চেন, কারো কোনো প্রশ্ন? নাও এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্ট। এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্টে
হচ্ছে আমরা বলেছিলাম যে আদার দ্যান দ্য পিরামিডাল ট্র্যাক্ট, আমাদের যে সেরিব্রাল কর্টেক্স থেকে যে ফাইবার গুলো তৈরি হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট ছাড়া আদার্স যে ছোট ছোট কিছু ফাইবার ট্র্যাক্ট তৈরি হবে কর্টেক্স থেকে স্পাইন পর্যন্ত বিভিন্ন ব্রেনের বিভিন্ন এরিয়া থেকে, এটা কর্টেক্স থেকে আসবে তা না, সেগুলোকে আমরা বলতেছি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, অর্থাৎ পিরামিডালের এক্সট্রা কিছু থাকে। সো ডিসেন্ডিং ট্র্যাক্ট আদার দ্যান দ্য পিরামিডাল ট্র্যাক্ট আর কালেক্টিভলি কল্ড এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। কি কি আছে? অনেক আছে, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, রেটিকুলার জায়গা থেকে অরিজিন হিসেবে রুব্রো যে নিউক্লিয়াস সেখান থেকে আসবে স্পাইন পর্যন্ত রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, রেটিকুলার থেকে হবে রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, টেকটাল এরিয়া থেকে হবে টেকটোস্পাইনাল ট্র্যাক্ট, অলিভ এরিয়া থেকে অলিভোস্পাইনাল ট্র্যাক্ট, মেডিয়াল লongitudinal ফেসিকুলাস থেকে আসবে মেডিয়াল লongitudinal ট্র্যাক্ট। ঠিক আছে, এই হচ্ছে। তাহলে আমরা এটার একটা সংক্ষিপ্ত, আমি এটা তোমাদের পরীক্ষায় লাগবে এমন না, বাট পড়ার জন্য আমি কিন্তু এটা তৈরি করে দিচ্ছি, বুঝতে পারছো? এটা তোমাদের পরীক্ষায় লাগবে এমন না। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মেইনলি যেটা লাগে ট্র্যাক্টের নাম কিছু আর লাগে হচ্ছে ফাংশন, বাট আমি প্রত্যেকটা ট্র্যাক্টের আলাদা করে একটা কলাম করে দিয়েছি যাতে তোমাদের একটু পড়তে সুবিধা হয়। সো ট্র্যাক্টের নাম মেডিয়াল লongitudinal ফ্যাসিকুলাস, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট কোথায় অবস্থিত? অ্যান্টেরিয়র হোয়াইট কলাম, অ্যান্টেরিয়র পার্টে। অরিজিন কোথা থেকে আসে? বিভিন্ন জায়গা থেকে আসে, সেটা ভেস্টিবুলার, রেটিকুলার ফর্মেশন, সুপিরিয়র কলিকুলাস এন্ড হচ্ছে সেলস অফ ক্যাসল যেগুলো আছে সেই সবগুলো থেকে সমন্বিত ভাবে হয়ে হচ্ছে অ্যান্টেরিয়র কলাম দিয়ে নেমে আসে মেডিয়াল লongitudinal ফ্যাসিকুলাস। কি করে? এটা আনক্রসড ফাইবার, যেহেতু অ্যান্টেরিয়র দিয়ে আসতেছে আমরা একটু খেয়াল রাখতে হবে, তাহলে এটা আনক্রসড ফাইবারস অ্যান্টেরিয়র পার্ট দিয়ে আসবে। এটা এক্সটেন্ডেড হবে মেইনলি সার্ভাইকাল সেগমেন্টে, আর যেহেতু সার্ভাইকাল সেগমেন্টে থাকে তাহলে এটার ফাংশন কি হবে? কোঅর্ডিনেশন অফ রিফ্লেক্স অকুলার মুভমেন্ট, চোখের মুভমেন্টের সাথে কিন্তু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। মনে রাখবে আমরা যারা নার্স টাচ করি তাদের জন্য কিন্তু এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট খুব জরুরি, কারণ এই মেডিয়াল লongitudinal ফ্যাসিকুলাস মেইনলি আমাদের যে অকুলার মুভমেন্ট গুলো আছে সেই অকুলার মুভমেন্ট গুলো কোঅর্ডিনেশন করায়। সো কোঅর্ডিনেশন অফ রিফ্লেক্স অকুলার মুভমেন্টস এন্ড ইন্টিগ্রেশন অফ মুভমেন্টস, এই যে ইন্টিগ্রেশন করা বেশি মুভমেন্ট গুলো। দেন অ্যান্টেরিয়র ভেস্টিবুলার ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র ভেস্টিবুলার ট্র্যাক্টের মধ্যে কি আছে? এটাও অ্যান্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে আসবে। কোথা থেকে অরিজিন হবে? ভেস্টিবুলার নিউক্লিয়াস দিয়ে। আমি আবারও বলছি এগুলো মুখস্থ করতে হবে তা কিন্তু না, শুধু ফাংশনটা একটু জানলেই হবে। এটা যেহেতু অ্যান্টেরিয়র পার্ট দিয়ে আসছে, এটা আনক্রসড ফাইবার থাকে, এক্সটেন্ড হবে থোরাসিক সেগমেন্টে। খেয়াল করো মেডিয়াল লongitudinal ফ্যাসিকুলাস ছিল সার্ভাইকাল সেগমেন্টে, অ্যান্টেরিয়র যেটা সেটা হচ্ছে থোরাসিক সেগমেন্ট। আর যেহেতু থোরাসিক সেগমেন্টে তাহলে এটা মাসল টোন মেনটেন করবে, পশ্চার মেনটেন করবে, আর এটা কি পজিশন অফ দ্য হেড এন্ড বডি ডিউরিং অ্যাসিলারেশন। আমাদের অ্যাসিলারেটেড যে মুভমেন্ট গুলো আছে সেটার সময় আমার বডি হেড এটাকে সে পজিশনটাকে মেনটেন করে রাখে। ঠিক আছে, দেন ল্যাটারাল ভেস্টিবুলার ট্র্যাক্ট, ল্যাটারাল কলাম দিয়ে আসবে, যদিও এটা মোস্টলি আনক্রসড এবং এক্সটেন্ড হয় অল সেগমেন্ট। এটা ফাংশন নিয়ে সেরকম করে এখনো তেমন কিছু আমরা জানি না। দেন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট ও অ্যান্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে নামে। রেটিকুলার ফর্মেশন, যেটা নাম থেকে বুঝতে পারছো ব্রেনে যে রেটিকুলার ফর্মেশন আছে সেটা পন্স এবং মেডুলা, এখান থেকে এটা অরিজিন হয়। তাইলে আনক্রসড ফাইবার থাকে, এক্সটেন্ডেড হয়, যেহেতু এখানে পন্স মেডুলা আছে তার মানে রেসপিরেশনের ব্যাপার আছে, সেই কারণে এটা কিন্তু থোরাসিক সেগমেন্টে দিবে। তাহলে মোস্টলি এক্সটেন্ড থাকবে থোরাসিক সেগমেন্টে। ফাংশন কি করবে? কোঅর্ডিনেশন অফ ভলান্টারি এন্ড রিফ্লেক্স মুভমেন্ট, চেস্ট রিজনের অবশ্যই মাসল টোন অফ দ্য এই রিজনের মাসল টোন মেনটেন করবে, এবং সবচেয়ে জরুরি সেটা হচ্ছে রেসপিরেশন এবং ব্লাড ভেসেলের ডায়ামিটার। সো কন্ট্রোল অফ রেসপিরেশন এন্ড ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেলস ওয়ান অফ দ্য ফাংশন অফ দ্য এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। দেন টেকটোস্পাইনাল ট্র্যাক্ট, এটা অ্যান্টেরিয়র হোয়াইট কলাম দিয়ে আসবে। সুপিরিয়র কলিকুলাস অফ দ্য সেরিবেলাম যদি পড়তে যাও তখন তোমরা দেখবা সুপিরিয়র কলিকুলাস আছে, এটা ক্রসড ফাইবার হয়, এটাও থোরাসিক সেগমেন্টে থাকবে। এই যে এটা হচ্ছে control the movement of head in respect to visual and auditory impulse। আমরা যে দাঁড়িয়ে থাকি মাথা কতটুকু কি রাখবো, আমার দৃষ্টি এবং হচ্ছে অডিটরি শোনার উপর, চোখ বন্ধ করে রাখছি, এরপর আমার মাথা কিভাবে থাকবে, ঠিক আছে, চোখ খুলে রাখছি, আমার মাথা কিভাবে পজিশন নিচ্ছে। অর্থাৎ আমি একটা জায়গায় থাকলে তার দৃশ্য অপর তার যে শব্দ সবকিছু কিন্তু আমার পজিশনটাকেও নিয়ন্ত্রণ করে, তোমরা জানো। তো ইকুইলিব্রিয়ামের একটা ব্যাপার সেখানে হচ্ছে হেল্প করে হচ্ছে টেকটোস্পাইনাল ট্র্যাক্ট। রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট ল্যাটারাল কলাম হিসাবে আসবে, রেড নিউক্লিয়াস থেকে আসে বলে রুব্রো মানে লাল।
এটা মাথা রেখো, রুব্রো মানে লাল, সেখান থেকে রেড নিউক্লিয়াস থেকে আসছে রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। ক্রস ফাইবার, এটা থোরাসিক সেগমেন্টে থাকবে, ফ্লেক্সর মাসলের টোনটা মেনটেন করাবে। দেন অলিভার স্পাইনাল, এটাও ল্যাটারাল কলাম দিয়ে আসবে, ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস থেকে আসবে, মোস্টলি ক্রস ফাইবার, কিন্তু এটার কোনো এক্সটেনশনের মধ্যে জানা যায় না। এটা প্রোপ্রিওসেপশনের যে মুভমেন্ট, কন্ট্রোল অফ দ্য মুভমেন্ট ডিউ টু প্রোপ্রিওসেপশন, সে প্রোপ্রিওসেপশন আমরা জানি জয়েন্টের যে পেইনের যে মুভমেন্ট, সেখান থেকে আমরা বলছি প্রোপ্রিওসেপশন আসে। সে প্রোপ্রিওসেপশনের জন্য যে মুভমেন্ট কন্ট্রোল, সেই কন্ট্রোলটা করে অলিভার স্পাইনাল ট্র্যাক্ট। তাহলে মোটের উপর যদি আমরা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন বলতে চাই, কি বলবো? অবশ্যই আমরা প্রথম অংশ দেখেছিলাম মেডিয়াল ফ্যাসকুলাসে, যেটা আই মুভমেন্ট মেইনটেইন করে, সো মুভমেন্ট অফ দ্য আইবল, then responsible for the tone, posture and equilibrium, then responsible for complex movement of the body and transmit some voluntary impulse in case of pyramidal tract. যখন পিরামিডাল ট্র্যাক্ট লেশন হয় তখন সে কিন্তু ভলান্টারি কিছু ইম্পালস মেনটেন করে, তো আমার বডিটাকে এই যে টোন পশ্চারটাকে কিছুটা ঠিক রাখার জন্য, সেটার কারণে, ঠিক আছে। সো ট্রান্সমিট সাম ভলান্টারি ইম্পালস ইন কেস অফ পিরামিডাল ট্র্যাক্ট লেশন। সো মেইন লেশন, যেটা মেইন কাজ, সেটা হচ্ছে আই মুভমেন্ট করা, টোন পশ্চার ইকুইলিব্রিয়াম মেনটেন করা, এবং আমার কমপ্লেক্স বডি যে মুভমেন্ট আছে সেগুলোকে মেনটেন করা। এটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের কাজ। সো মজাদার পড়া, সেটা হচ্ছে আপার মোটর নিউরন এন্ড লোয়ার মোটর। আপার মোটর নিউরন হচ্ছে, আমরা আগে বলছি পিরামিডাল ট্র্যাক্ট অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত, যেটাকে আমরা বলছি আপার মোটর নিউরন। আর অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে আমার ইফেক্টিভ অর্গান পর্যন্ত, অ্যান্টেরিয়র হর্ন সেল এন্ড ইটস এক্সন, সেটাকে আমরা বলতেছি লোয়ার মোটর নিউরন। তাহলে আমরা যদি পুরোনো একটা ছবিতে একটু যাই, ছবিটাতে খুব সুন্দর করে আপার আর লোয়ার মোটর নিউরন বোঝানো আছে। তাহলে এই যে পিরামিডাল ট্র্যাক্ট আসলো অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত, এটাকে আমরা বলছি আপার মোটর নিউরন। আর এখান থেকে অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু হয়ে ইফেক্টর অর্গান পর্যন্ত যে পার্টটা আমার মোটর পার্ট, সেটাকে আমরা বলছি লোয়ার মোটর নিউরন। সো যদি সংজ্ঞা বলে, তাহলে পিরামিডাল ট্র্যাক্ট এন্ড ইটস সেল এন্ড ইটস এক্সন, এটাকে আমরা বলি আপার মোটর নিউরন, অ্যান্টেরিয়র হর্ন সেল এন্ড ইটস এক্সন, এটাকে আমরা বলি লোয়ার মোটর নিউরন। তাহলে যদি লেশন হয় আপার মোটরে, অর্থাৎ এই লেভেলে যদি লেশন হয় তাহলে কি হবে, আর এই লেভেলে যদি লেশন হয় তাহলে কি হবে? খুব কমন কোশ্চেন, পরীক্ষায় সব সময় আসবে, বাই প্রতিদিন জিজ্ঞেস করতে করতে বিরক্ত হয়ে যায়। সো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন আপার মোটর নিউরন লেশন এন্ড লোয়ার মোটর নিউরন? অলরেডি তোমরা অনেকেই বুঝবে, কারণ আমরা অলরেডি আপার মোটর নিউরন করে ফেলছি। তাহলে কি বলেছিলাম, যেহেতু রিলিজ ফেনোমেনার জন্য মাসল টোন বেড়ে যাবে, সেজন্য যে প্যারালাইসিস হবে সেটা হচ্ছে স্পাস্টিক প্যারালাইসিস। স্পাস্টিক প্যারালাইসিস, স্পাস্টিক প্যারালাইসিস, ঠিক আছে। সো আপার মোটর নিউরন লেশনে স্পাস্টিক প্যারালাইসিস হবে, কিন্তু লোয়ার মোটর নিউরনে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে। ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে। সুপারফিশিয়াল রিফ্লেক্স আমরা বলেছিলাম কি আপার মোটর নিউরনে হচ্ছে, সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হবে। সুপারফিশিয়াল রিফ্লেক্স যেটা লস্ট হবে। আচ্ছা, এখানে আনঅল্টার্ড, এখানে লস্ট লিখে দিও। ডিপ রিফ্লেক্স আমরা জানি এক্সাজারেটেড হবে, আর এখানে ডিমাইনিশড আর অ্যাবসেন্স থাকবে। বেবিনস্কিন সাইন আপার মোটর নিউরনে পজিটিভ হবে আর লোয়ার মোটরে নেগেটিভ থাকবে, অর্থাৎ নরমাল থাকবে। মাসল ওয়েস্টিং হতে পারে, না হতে পারে, বাট লোয়ার মোটরে কিন্তু প্রচুর মাসল ওয়েস্টিং হবে। কেন? কারণ যেহেতু এফেক্টর অর্গান পর্যন্ত যাচ্ছে, এখানে লিশন হলে সরাসরি ইফেক্টর অর্গানে ইফেক্ট হবে, সেই কারণে হচ্ছে এর মাসল ওয়েস্টিং হবে। মাসল ওয়েস্টিং, muscle wasting, ঠিক আছে। তাহলে মাসল ওয়েস্টিং হতে পারে, লিটল না হয় বেশি। আর লোয়ার মোটর নিউরনে মাসল ওয়েস্টিং প্রেজেন্ট থাকবে। ক্লোনাস অবশ্যই আপার মোটর নিউরনে প্রেজেন্ট থাকবে, লোয়ার মোটর নিউরন লিশনে অ্যাবসেন্ট থাকবে। তো টাইপ অফ প্যারালাইসিস স্পাস্টিক প্যারালাইসিস। কেন হবে স্পাস্টিক প্যারালাইসিস বলো? স্পাস্টিক প্যারালাইসিস কেন হবে? আপার মোটর নিউরন
রিলেশনের জন্য। আরে সেটা তো বুঝলাম, কি কারণে হবে? নাম কি তার? কি কারণ? মিলে যাবে। আহ এই কি পড়ালাম? Set of the body affected. রিলিজ ফেনোমেনন। এতক্ষণ কি বললাম? ডিউ টু রিলিজ ফেনোমেনন। বললাম না যে রিলিজ ফেনোমেননের জন্য লোয়ার মোটর নিউরন তখন এক্সাইটেড হবে, এক্সেস ডিসচার্জ করবে, আর এক্সেস ডিসচার্জের জন্য মাসল টোন বেড়ে যাবে। মাসল টোনটাকেই বেড়ে যাওয়াটাকে স্পাস্টিক বলে। বুঝতে পারছো? শক্ত হয়ে যাওয়া। না দেখলে আসলে যতক্ষণ পর্যন্ত এটা কারো যদি বাসায় স্ট্রোক বা কারো আত্মীয় স্ট্রোক করে থাকে তাহলে হয়তো কিছুটা দেখতে পারো শক্ত হয়ে যায়, মাসল নাড়ানো যায় না, এমন অবস্থা হচ্ছে। সো স্পাস্টিক প্যারালাইসিস হয় ডিউ টু রিলিজ ফেনোমেনন। আপার মোটর নিউরন লেশন হলে স্পাস্টিক প্যারালাইসিস হয় রিলিজ ফেনোমেননের পাশে লিখে রাখো, রিলিজ ফেনোমেননের জন্য। লোয়ার মোটর নিউরনে ফ্ল্যাসিড হবে, মাসলে কোনো সাপ্লাই থাকে না, ফ্ল্যাসিড হয়ে যায়, নরম হয়ে যায়, হাতে করে ধরলেই পড়ে যায় এরকম। ধরলেই বুঝতে পারবো কোনটা আপার মোটর কোনটা নিউরনের। দেন সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো লস্ট হয়, আপারে লোয়ারে হচ্ছে অনঅল্টার থাকে। ডিপ রিফ্লেক্স গুলো এক্সাজারেটেড হয়ে যায়, আর লোয়ার মোটরে হচ্ছে হচ্ছে অ্যাবসেন্ট থাকে, হচ্ছে ডিমাইনিশ থাকবে। বেবি স্কিন সাইন আমরা বলেছি আপার মোটরে পজিটিভ থাকবে আর লোয়ার মোটরে নেগেটিভ থাকবে, আর নরমাল যেটাকে বলি। আর মাসল ওয়েস্টিং হচ্ছে হবে না, আপার মোটরে হয় না বা হলেও খুব কম, বাট লোয়ার মোটরে মাসল ওয়েস্টিং থাকবে। আর ক্লোনাস প্রেজেন্ট থাকবে আপার মোটরে, অ্যাবসেন্ট থাকবে লোয়ার মোটরে। তাহলে আমাদের কিন্তু ট্র্যাক শেষ, আমরা শুধু হেমি সেকশন পড়বো। হেমি সেকশনটা পড়বো, ইফেক্ট অফ হেমি সেকশন অফ স্পাইনাল কর্ড, এটা আমি আলাদা করে পড়াবো, কারণ এটা আগামী দিন যখন ক্লাস নিব তখন সোমবারে যাব তখন পড়াবো এটা, ঠিক আছে? হেমি সেকশন পড়াবো, মাসল টোন পড়াবো, আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেম শেষ হয়ে যাবে। এরপর আমরা স্পেশাল সেন্সের 3-4টা ক্লাস নিয়ে শেষ করে দেব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? ও তোমাদের তো আরেকটা ক্লাস নিতে হবে। আমার তো প্রিয় জিনিসটাই রয়ে গেছে, সেরিব্রাম পড়াতে তো এক ক্লাসে হবে কিনা সন্দেহ, কারণ এরর কন্ট্রোল মেকানিজম পড়াতে হবে, তার সাথে বেজাল গ্যাংলিয়ন, তার সাথে পার্কিনসন্স ডিজিজ, মজাটার ব্যাপার। সো এগুলো আমরা নেক্সটে পড়বো। কারো কোনো আওয়াজ কিন্তু পাচ্ছি না, তাহলে বুঝেছো সবাই? তোমাদের কি কালকে পরীক্ষা আছে? না ম্যাম। ম্যাম আমাদের রিভিউ ক্লাস কবে থেকে হবে? ওরে রিভিউ নিয়ে চিন্তায় আছে, এই পড়া শেষ করতে হবে না? পরীক্ষা কি ডেট দিছে? তার সোমবার গিয়ে দেখবো। সেকেন্ড টার্মে কি ডেট দিছে? জানি তো না ম্যাম, এমনি শাকিলা ম্যাম বলেছিলেন যে 6 তারিখ থেকে হতে পারে। বিটিএস এর পরীক্ষা নেওয়ার কথা তো সোমবারে কি অবস্থা? কালকে যেতে চাচ্ছিলাম, কিন্তু মনে হয় না কালকে অত 1 ঘন্টার জন্য গিয়ে লাভ আছে। করুক, সবাই এখন প্রতিবাদ করতেছে, যখন তখন পারে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, সোমবারে সংখ্যাটা এখানে দেখা যায় না, কেন? সংখ্যাটা তো সাধারণত দেখা যাওয়ার কথা, এখানে 113 দেখিয়ে রাখছে।